জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। সংসদে প্রত্যেক মিনিট চালাতে, প্রত্যেক মিনিটে অধিবেশন চালাতে কত খরচ হয় জানেন? প্রায় 2.5 লক্ষ টাকা। আর এই লক্ষ লক্ষ টাকা দিয়ে চলা সংসদ যখন বিরোধী এবং শাসকের তরজায় প্রায় নিষ্ফলা হয়ে যায়, চাপটা কিন্তু, দায়টা কিন্তু নিতে হয় আমাদের সাধারণ মানুষের। আমার আপনার ট্যাক্সের টাকায় চলা এই সংসদে কি নিয়ে আলোচনা হয়? কাদের কথা আলোচনা হয়? আপনার কথা আলোচনা হয়, আমার কথা আলোচনা হয় না, দীর্ঘদিন হয়নি, এবং শীতকালীন অধিবেশনও তার প্রমাণ। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, সংসদে এই যে দিনের পর দিন এই একই ইস্যু চলছে, সংসদে নষ্ট হচ্ছে আলোচনার পরিবেশ। গত কয়েকটা অধিবেশনে যদি ট্রেন্ড দেখি তাই তো প্রশ্ন ওঠে, এবং প্রত্যেক অধিবেশনে আমরা দেখি কি না, রাজনৈতিক খেউর, রাজনৈতিক তরজা। আর এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, মানুষের টাকায় রোজ প্রত্যেকটা অধিবেশনে রোজ রাজনৈতিক নাটক চলে সংসদে। এই নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। মানুষের কথা তাহলে হবে কোথায় যদি সংসদেই না হয়? সেই প্রশ্ন তোলারও সময় এসেছে, এবং সংসদে এই যে হাল, এর দায় কার? এই নিয়ে আলোচনা করবো আজকের 5 কাহনে। সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে তৃণমূলের বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন কংগ্রেসের শক্তি মৈত্র, বিজেপির জয় মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু শুরুতে যে প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম, সংসদের এই শীতকালীন অধিবেশনে হইহট্টগোলে শুরু হয়েছিল কি দিয়ে? আদানি ইস্যু দিয়ে, আর শেষ হলো আম্বেদকারে। এই দুই ইস্যুতে সংসদের কাজকর্ম একেবারে শিখে, কিন্তু মানুষের ইস্যু, সেই সব নিয়ে আলোচনা কোথায়? কংগ্রেস বিজেপি দুই দলের দিকে দায় ঠেলছে। তৃণমূল বলছে এই দুই বড় দলই সংসদে বিপদে চালনার জন্য দায়ী। মানুষের টাকায় রাজনৈতিক খেউর দেখে চলেছি আমরা। আমার আপনার কথা সেসব বিষ বাও চলে। শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ, তার আগের দিন রক্তারক্তি দেখেছে সংসদ। দিনভর স্রেফ রাজনৈতিক নাটক। आपको किसने धक्का मारा? राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा आपको? तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। আদানি থেকে শুরু হয়ে আম্বেদকর, যে ইস্যুগুলোতে আদৌ সাধারণ মানুষের সমস্যার সঙ্গে সংযোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলেরই একাংশ। তবুও চলতি অধিবেশনের শেষ দিনেও সংসদে তরজা বহাল। मैंने कल भी बताया था, पूरा ऐसे हाथ करके उसको हटा करके और मुकेश राजपूत को गिराया, उसके बाद उनसे प्रताप सारंगी गिरे, फिर आगे बढ़ते हुए पूरी महिलाओं को रौंदते हुए अंदर गए। इस पे एफआईआर नहीं हुआ तो किस पे एफआईआर होगा? राहुल जी कभी किसी को पुश नहीं करेंगे। मैं उनकी बहन हूँ, इतने सालों से मैं जानती हूँ, कभी इस तरह की हरकत कभी कर ही नहीं सकते। और फ्रैंकली देश भी जानता है कि इस तरह की फालतू के एफआईआर लगा रहे हैं, क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते। और जो इन्होंने किया है अम्बेडकर जी के साथ, जिस तरह से अपमान किया है, ये जानते हैं कि ये देश नहीं सहेगा ये अपमान। সংসদে এই অব্যবস্থার দায় কার? দায় নিতে নয়, দায় ঠেলতে মরিয়া দুই বড় দলই। लोकतंत्र का गला घोंटना, लोकतंत्र का अपमान, ये कांग्रेस के डीएनए में है। पहले भी 1975 में इंदिरा जी ने लोकतंत्र का गला घोंटा था और लोकतंत्र को पूरी तरह से समाप्त कर दिया था, और वही परंपरा राहुल गांधी आगे बढ़ा रहे हैं। अहंकार से भरे ये लोग अपने सामने दूसरों को कुछ समझते ही नहीं है। Parliament is a forum for debate, for discussion, for disagreement certainly, but not for disruption. There was an agreement reached between the government and the opposition in the first week that the opposition could protest outside, but inside the work would continue. It went on for 2-3 days, but thereafter, as you know, we ended up once again with a complete breakdown of relations. I think that was very unfortunate, and I really hope that the government reaches out to the opposition and finds a solution. সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, শীতকালীন অধিবেশনে লোকসভায় কাজের হার 54.5%, রাজ্যসভায় 40%। ফলে স্বাভাবিকভাবেই সংসদ আর সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আলাদা করে আম্বেদকরের পোস্টার হাতে বিক্ষোভ দেখায় তৃণমূল, কংগ্রেস ও বিজেপি দুই দলকেই তোপ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
নন ইলেকশন ভোটের দিনেই তো আমি আশ্চর্য হয়ে গেলাম, একদিকে মোদী অনুপস্থিত, একদিকে রাহুল গান্ধী অনুপস্থিত, অথচ এই বিল নিয়ে সারা দেশে আলোচনা উত্তেজনা। জাতীয় কংগ্রেসও ইন্ডিয়া জোটকে রক্ষা করা বা বিরোধী দলের প্রকৃত ভূমিকা পালন করার ক্ষেত্রে সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। কোনো সন্দেহ নেই যে এবার কিছু হলো না, এবং বি.আর. আম্বেদকরের ঘটনা তো দেশের মাথা নিচু করে দিয়েছে। ফ্লোর কোয়ালিশন কংগ্রেস করতে পারছে না। কংগ্রেস যে সিদ্ধান্ত নিজে নিচ্ছে সেটাই ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যদের কাঁধে চাপিয়ে দিচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত ছিল আমরা যথার্থভাবে যেটা মনে করব আমরা সেই কর্মসূচি গ্রহণ করব। তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থান নেই, কোনো নীতি নেই, কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় যাবে সেই ভবিষ্যতের ঠিকানা নেই। তৃণমূলের অবস্থাটা অনেকটা এরকম যে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি দুধও খাবো তামাকেও খাবো। ফলে তরজায় সার, আর সেই তরজায় চাপা পড়ে সাধারণ মানুষের সমস্যার রোজ নামচা। একাংশের মতে পার্লামেন্টসে পলিটিক্যাল স্ট্রেংথ আর ওয়ারফেয়ারের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ফিকে হয়ে গিয়েছে পিপলস ভয়েস। সংবিধানের ৭৫ বছর উপলক্ষে সংসদের যৌথ সভা এবং সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ, তারপর লোকসভা এবং রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনা। লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশ এবং সেই বিল যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া। মোটামুটিভাবে এবারের শীতকালীন অধিবেশন থেকে আমজনতার প্রাপ্য এইটুকুই। আর রাজনৈতিক দিক থেকে বিজেপি এবং কংগ্রেস দুপক্ষকেই কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেস। অধিবেশন চলতে না দেওয়ার জন্য সরকারকে যেমন দায়ী করা হচ্ছে, বিরোধী শিবিরকে জোটবদ্ধ না করতে পারার জন্য কংগ্রেসকেও দায়ী করছে তৃণমূল কংগ্রেস। এইভাবেই শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। আমি আলোচনায় আসার আগে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ। তরুণ তিওয়ারিকে তৃণমূল বহিষ্কার করেছিল আগেই, এবার তরুণ তিওয়ারিকে গ্রেফতার। গতকালই তার বিরুদ্ধে অভিযোগ হয়। বড়বাজারে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আর আপডেট দেবেন। পিয়ালি, দেখো, আজকেই কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছিল দলবিরোধী কার্যকলাপের অভিযোগে, এবং তারপরে তুমি জানো যে যেটা আরো গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে পোস্তা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তরুণ তিওয়ারি, তার পাশাপাশি রাহুল পুরোহিত এবং রাহুল সিংহ, এই তিনজনকে পোস্তা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যেটা মূলত অভিযোগ যে বড়বাজারের একজন ব্যবসায়ী, তাদের পুরনো কিছু সমস্যা ছিল, সেই সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে পার্টির নাম ভাগিয়ে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে এবং সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাগিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল, এবং এইরকম অভিযোগ পোস্তা থানাতে জমা হয় এবং তার ভিত্তিতে পোস্তা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারাতে মামলা রুজু করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তরুণ তিওয়ারি, রাহুল পুরোহিত এবং রাহুল সিংহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে। অনেক ধন্যবাদ পিয়ালি। ফিরবো আলোচনায়, যে নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম যে সংসদের শীতকালীন অধিবেশন, আর একটা অধিবেশন হয়ে গেল, তাতে মানুষের কথা আদৌ বলা গেল কি? আমি শুরুতে বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, এখানে আপনারা এই জায়গা থেকে কংগ্রেসের থেকে একটা দূরত্ব তৈরি করেছিলেন। আপনাদের দাবি ছিল যে কংগ্রেসের যে ইস্যু তা মানুষের ইস্যু নয়, আপনারা একেবারে মানুষের ইস্যু ধরে ধরে সামনে রেখেছিলেন, সেই ইস্যুতে কথা বলবেন বলে ঠিক করেছিলেন। বলতে পেরেছেন? না, সংসদে 1 মিনিটে 2.5 লক্ষ টাকা খরচা হয় আপনি বলছিলেন। তো যদি মানুষের ইস্যু নিয়ে আমরা কথা বলতে না পারি, তাহলে মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, যে মানুষের রুটি রুজি, মানুষের জীবন জীবিকা, মানুষের বেকারত্ব, যে বিষয়গুলি আছে সেগুলি আলোচনা করতে হবে। আমরা দেখলাম সংবিধান প্রণেতা আম্বেদকরকে অপমান করলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা 23শে ডিসেম্বর প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, কলকাতাতে মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটা জায়গায় আমরা ধিক্কার মিছিল জানাবো যে সংবিধান প্রণেতাদেরকে তিনি অপমান করেছেন। সংবিধান প্রণেতার মধ্যে আলাদি আয়ার ছিলেন, এন গোপালস্বামী ছিলেন, কে এম মুন্সি ছিলেন, মোহাম্মদ সাউদুল্লাহ ছিলেন, আমাদের মহাদেব রাও ছিলেন, কিষাণ মঞ্চারি ছিলেন। তো এই সমস্ত মানুষ যারা প্রণম্য মানুষ, আম্বেদকরজিকে অপমান করেছেন, তার সঙ্গে সংবিধানকে অপমান করেছেন অমিত শাহ। সংবিধান যারা তৈরি করেছিলেন, ড্রাফট কমিটিতে ছিলেন, তাদের অপমান করেছেন। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে পীঠস্থান,
সেই লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলে আজকে আম্বেদকরজিকে অপমান করেছেন। তো আমরা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু আমরা যখন দেখি ধিক্কার মিছিল করবো 23 তারিখ, কিন্তু যখন আমরা দেখি যে এত টাকা খরচা করে নতুন সংসদ ভবন তৈরি হলো, আজকে প্রধানমন্ত্রীর যে বড় অট্টালিকা তৈরি হলো তার থাকার জন্য, সেইখানে দাঁড়িয়ে মানুষের রুটি রুজির কথা, মানুষের জীবন জীবিকার কথা, ভারতবর্ষের বার্নিং যে ইস্যু বেকারত্ব সে কথা, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। আজকে বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন মেডিক্লেমের ইন্স্যুরেন্স বেড়ে গেছে, ওষুধের দাম ঊর্ধ্বমুখী, মানুষের ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। এখানে দাঁড়িয়ে মারামারি খেউর করার জায়গাটা নয়। মানুষ অনেক তাদেরকে প্রতিনিধিদের পাঠায় সংসদে, তিনি তাদের মানুষের ইস্যু নিয়ে কথা বলবেন, এলাকার ইস্যু নিয়ে কথা বলবেন, জনগণের ইস্যু নিয়ে কথা বলবেন। সেই ইস্যুগুলো নিয়ে কথা না বলে যারা এইটাকে নিয়ে মারামারি করছে, বিজেপি পার্টি এবং কংগ্রেস পার্টি, তারা যে মানুষের রায় যারা নির্বাচিত হয়ে যারা গেছেন, তাদের গণতান্ত্রিক যে অধিকার, মানুষের যে অধিকার, যে বিষয়গুলি আলোচনা করার দরকার ছিল সংসদে, সেটা ব্যাহত হচ্ছে। আমরা এটা চাই না, আমরা মানুষের ইস্যু নিয়ে কথা বলতে চাই। করেছেন অমিত শাহ, তার বিরুদ্ধে আমি আসবো বৈষ্ণব। একই প্রশ্ন আমি জয়দা আর শক্তিদার কাছে রাখবো। আমরা শুরুতে দেখলাম আদানি ইস্যু, শক্তিদা, তারপরে শেষ হলো আম্বেদকর ইস্যু। আর ইস্যুর রেজাল্ট কি? মারামারি, ধাক্কাধাক্কি, রক্তারক্তি, তাই নিয়ে মিছিল, আন্দোলন। কি মানুষের ইস্যুতে আপনারা সুর চড়িয়েছেন একটু বলতে পারবেন শক্তিদা? দেখো প্রভুজি, একটা ব্যাপার পরিষ্কার জানা দরকার আমাদের সকলেরই, ব্যাপারটা যে গণতন্ত্রের মন্দির হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। বৈষ্ণববাবু অত্যন্ত সুচতুরভাবে বললেন যে দৈনন্দিন সমস্যার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে খেউর করছে। পার্লামেন্ট খেউরের জায়গা নয়। আসল কথা, বৈষ্ণববাবু ইতিহাসটা ভুলে যান। আমি যে কথাটা আগে এক এক করে বলি, বি.আর. আম্বেদকর সংবিধান প্রণেতা, 1946 সাল থেকে শুরু করে আরও বেশ কয়েকজনকে নিয়ে 1949 সালে কনস্টিটিউশনটা সাবমিট করা হয়। আজকে তাকে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ কি বললেন? আরে এতবার আম্বেদকর 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 না বলে ঈশ্বরের নাম করলে হয়তো স্বর্গে বাস করতে পারতেন। এই যদি তার উক্তি হয়, তাহলে তার প্রতিবাদ জাতীয় কংগ্রেস করবে না? আজকে আমরা যেটা পরিষ্কারভাবে বলতে চাই, আদানির ব্যাপার আমরা কেন বলছি? উই আর ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন আদানি অ্যান্ড বিজেপি। আজকে তৃণমূল কংগ্রেসের মুখ নেই। তৃণমূল কংগ্রেস এই জায়গাটায় দাঁড়িয়ে আম্বেদকরের বিরুদ্ধে 23শে ডিসেম্বর রাজ্যে নিয়েছেন 29টা সিট তাদের পার্লামেন্টে। আর আজকে কংগ্রেস লড়াই করছে 44 থেকে বা 40 থেকে কংগ্রেস 100 অতিক্রম করেছে। আজকে রাহুল গান্ধী কাউকে মারবেন, রাহুল গান্ধী কাউকে ধরবেন, এফআইআর লজ করা হবে। আর জিডি এক জিনিস, এফআইআর এক জিনিস। আজকে যে কথা বললেন বিজেপির যে ওনার নামে এফআইআর করা হয়েছে, এফআইআর মিনস প্রসিকিউটেড টু কোর্ট। একটা থানায় জিডি হয় 100টা আর এফআইআর হয় 5টা থেকে 7টা। আজকে কে ঠিক করে দিচ্ছে? আমরা যেটা বলতে চাই যে গণতন্ত্রের মন্দিরকে কলুষিত করছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস আজকে সাইড ট্র্যাক করে যে বেরোতে চাইছেন, তার একটাই মাত্র কারণ, যত আঞ্চলিক দল থাকবে ঠিক ততটাই ভারতীয় জনতা পার্টির লাভ। এইটা জেনে রেখে আমাদের বলা উচিত, বক্তব্য রাখা উচিত যে আজকে আদানির সম্বন্ধে আমরা বলবো না। কেন বিজেপিকে হারিয়ে হরিয়ানা হাতছাড়া করলেন, মহারাষ্ট্র হাতছাড়া করলেন? আমি কিন্তু বৈষ্ণববাবু আপনার কথায় আমি ইন্টারাপ্ট করি না, এটা আমার প্রিন্সিপাল। আমি লোককে বলতে দিই আমার বক্তব্যটা, আমার দলের বক্তব্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে। একটা জিনিস অদ্ভুত লাগছে, প্রথমেই তৃণমূলের প্রতিনিধি যেভাবে বললেন যে ভারতীয় জনতা পার্টি নাকি বাবা আম্বেদকরকে অপমান করেছেন, একটা লাইন উনি এখন বলতে পারবেন না যে কোথায় অপমান করেছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়, আজকে যে কোনো জিনিস নিয়ে বিরোধিতা থাকতে পারে, সেই বিরোধিতা নিয়ে আলোচনা হবে সংসদে, এটাই হচ্ছে নিয়ম। আমি ইটালিয়ান পাস্তা খেয়ে বডি বানিয়ে ওখানে ঘুষি চালাবো, ওখানে ঠালেঠালি করব, রক্তারক্তি করব, এইটা কংগ্রেসের কালচার? তাহলে সাধারণ মানুষ দেখছে, সারা দেশের মানুষ দেখছে যে এটাই কংগ্রেসের কালচার। আজকে কোন কালচারের কথা বলবেন?
এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে পুরো ভাষণ, সেই ভাষণের কয়েক সেকেন্ডের একটা ক্লিপ, সেই ক্লিপটাকে নিয়ে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেয়ার করছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং একটু বলে দিই যে সাধারণ মানুষ যারা জি24 ঘন্টার দর্শক আজকে দেখছেন, প্লিজ এটা জেনে রাখুন যে পুরোটা অন রেকর্ড আছে এবং ইউটিউবে সেটা অ্যাভেলেবেল। মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী কি বলেছিলেন, কি উক্তি করেছিলেন, A to Z টোটাল ভাষণটা আছে। আজকে কোন জায়গায় কংগ্রেসকে নামতে হচ্ছে যে কংগ্রেসের এডিটর দিয়ে তাদেরকে একটু একটু করে ক্লিপ কেটে এক্স হ্যান্ডেলে শেয়ার করতে হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্তি ছড়ায়। এই ভ্রান্তি ছড়ানোর ছাড়া আর তো কোনো কাজ নেই। আজকে বাবা আম্বেদকর নিয়ে এত কথা বলছেন, আজকে বলুন তো যে যখন আপনারা সরকারে ছিলেন, কংগ্রেস সরকারে ছিল, তখন বাবা আম্বেদকরের লেখা যে নিয়মাবলী বা ওবিসির রিজার্ভেশন নিয়ে আপনারা তখন এগেনস্টে ছিলেন, আপনারা বরাবর বিরোধিতা করে গেছেন। কেন করেছেন? সেই নিয়মগুলো লাগু করতে পারেননি কেন? আজকে মন্ডল কমিশনের কথা হয়, রাজীব গান্ধীর জীবনের সব থেকে বড় ভাষণ যদি থাকে, সব থেকে লম্বা ভাষণ যদি থাকে, সেইটা উনি সেই সময় করেছিলেন, অ্যান্ড দ্যাট অলসো এগেনস্ট দিস রিজার্ভেশন। আজকে আপনারা ওবিসি নিয়ে কথা বলেন, আজকে ওবিসি নিয়ে যতগুলো নিয়মাবলী এসছে সেইগুলো বরাবর আপনারা বিরোধিতা করে গেছেন। শুধু তাই নয়, নেহেরুজির যে কি লেভেলের হেট্রেড ছিল, রীতিমতো দুটো নির্বাচনে বাবা আম্বেদকরকে হারিয়েছেন আপনারা প্ল্যান করে। আজকে সেটা সাধারণ মানুষ জানে। কংগ্রেসের সময় এমার্জেন্সি, সেটা সাধারণ মানুষ জানে। আজকে স্যাম পিট্রোডা, লাস্ট একটু বলে দিই, স্যাম পিট্রোডাকে আপনারা সবাই জানেন, টুইটটা একটু বলি, হু কন্ট্রিবিউটেড মোর টু দ্য কনস্টিটিউশন, ইটস প্রিয়াম্বল, নেহেরু নট আম্বেদকর। এটা স্যাম পিট্রোডা টুইট করেছে। বাবা সাহেব কা দিয়া হুয়া সংবিধান, ডক্টর আম্বেদকর ইজ দ্য ফাদার অফ কনস্টিটিউশন, ইজ দ্য বিগেস্ট ফ্যালসিফিকেশন অফ আওয়ার কান্ট্রিজ মডার্ন হিস্ট্রি। এইটা স্যাম পিট্রোডা বলছে। এইরকম লোককে কংগ্রেস এন্ডোর্স করে। আমি রাজাগোপালদার কাছে, রাজাদা, আমি যে ইস্যুটা ঠিক তুলেছি তার প্রমাণ হচ্ছে আমি প্রত্যেকের কাছে প্রশ্ন তুলেছিলাম যে সাধারণ মানুষের ইস্যু কি। কেউ কিন্তু সেই কথা বললেন না রাজাদা। ওই আম্বেদকর ইস্যু, তার ইতিহাস, তার চর্চা, তাই নিয়ে আসল মানুষের কথা কি আমি এখনো বুঝতে পারছি না। আমার কাছে ক্লিয়ার নয় রাজাদা। হ্যাঁ, দেখুন, আমাদের যে 16th লোকসভা ঘটে গেল গত বছরে, মানে এই লোকসভার আগের টার্মটা, তাতে সবচেয়ে কম মানে সিটিং ডেজ ছিল 331। এবছরে আমাদের এই লোকসভাতে এখন চলছে 231 পর্যন্ত। বোঝাই যাচ্ছে যে অনেক কম মানে আমরা সময়কে ব্যবহার করছি। এবং পিআরএস তারা স্টাডিতে বলছে যে 2021-এর এই লোকসভার ইস্যু হাঙ্গামাতে 133 কোটি টাকা নষ্ট হয়েছিল। এবারও হিসেব বেরোবে, এই যে ঘোষাঘুষি হচ্ছে, মারপিট হচ্ছে, তার জন্য কত টাকা দেশকে দিতে হচ্ছে। যদি ঘোষাঘুষি মারপিট দেখতে চাই তাহলে তো গুন্ডাদের নিয়ে যাওয়া হোক না, তাই না? তাহলে মারপিট দেখিয়ে দেবে কাকে বলে। এদের এইসব লোকদের নিয়ে গিয়ে লাভটা কি? আমরা আলোচনা চাই সেগুলো, যেগুলো মানুষের যে মূল সমস্যা সেগুলো কিভাবে সমাধান হবে, সমস্যা তো তুলে ধরা হয় এবং সমাধানটা কি দুপক্ষই বলুক। তারা কিন্তু সে কথা বলতে চাইছে না। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার, যারা কোনোদিন আম্বেদকরের জীবদ্দশায় তাকে কোনোদিন মর্যাদা দেয়নি, তারা আজকের আম্বেদকর মানে চেঁচাচ্ছে। এটাই তো আমার মনে হয় সবচেয়ে লজ্জার। আম্বেদকরকে ভারতরত্ন দিল কে? কংগ্রেসের পিক আওয়ার্সে দেওয়া হয়নি, পিক দেশগুলোতে দেওয়া হয়নি। বিশ্বনাথ প্রতাপ সিং 1990 সালে দিলেন উনি। কংগ্রেস, দেখুন ব্যাপারটা, আমি কংগ্রেসের বিরোধী বা কোনো দলের বিরোধী কথা বলতে চাইছি না, মর্যাদা তাকে তো দেওয়া হয়নি। উনি তো মানে বাধ্য হয়ে নিজে ইলেকশনে দাঁড়িয়েছিলেন 51-52 সালে, প্রথম যে ইলেকশন হলো। ওনার বিরোধিতা করেছিল কমিউনিস্টরা আজকে এখানে দেখছিল আপনাদের আলোচনায়, এসে ডাঙ্গে ওনার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং প্রচুর মানুষকে ভুল বোঝানো হয়েছিল। তখন ডাবল কনস্টিটুয়েন্সি ছিল, সেই নিয়ে উনি নিজেও অভিযোগ করেছেন। এবং ওনাকে যখন রাজ্যসভায় পাঠানো হলো, শিডিউল কাস্ট ফেডারেশনের দৌলতে যেতে হয়েছিল। আচ্ছা, মর্যাদা তো উনি তো পাননি। ইন্টারিম গভর্নমেন্টের ল মিনিস্টার থাকাকালীনও আমরা দেখেছি কেন পদত্যাগ করলেন কেউ জানে না। চিঠিও মানে রাষ্ট্রপতি ভবন থেকে বলা হয়েছিল। আমি আসবো রাজাদা, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি যে প্রশ্নটা বারবার তুলতে চাইছি, এই সময়ে দাঁড়িয়ে কোন বিষয়টা নিয়ে সংসদে আলোচনা আমরা এক্সপেক্ট করেছিলাম যেটা হোক, যেটা হলো না, যেটা হয় না। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, আপনারা মূল্যবৃদ্ধি ইস্যুতে সুর চড়িয়েছিলেন, আপনারা শুরু থেকেই বলেছিলেন বেকারত্ব মূল্যবৃদ্ধি ইস্যুতে সুর চড়াবেন এবং দিনের শেষে আপনারাও তো সেই আম্বেদকর ইস্যুতেও পথে নামছেন এবং যেই ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক চলে, কারণ বিজেপি দাবি কংগ্রেস ভুল ন্যারেটিভ সেট করছে, বক্তব্য বিকৃত করা হচ্ছে, কংগ্রেসের দাবি অপমান করেছে, অপমান বা অন্যান্য বিকৃতির মধ্যেখানে যা আছে তাই নিয়ে আপনারাও তো আদানি ইস্যুতেই পথে, আম্বানি ইস্যুতেই, মাফ করবেন, আম্বেদকর ইস্যুতেই আপনারা পথে নামছেন। না, আমরা তো পার্লামেন্টকে চেয়েছিলাম পার্লামেন্টের ফ্লোরে মানুষের ইস্যুতে আলোচনা হোক, মূল্যবৃদ্ধি বা বেকারত্ব বা এই যে ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, এই যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী, একটা মানুষের ক্রয়সাধ্যের বাইরে পাবলিক ইস্যু নিয়ে, জনগণের ইস্যু নিয়ে, পিপল ইস্যু নিয়ে আলোচনা হোক। সেটা তো এই মারামারির জন্য করা যাচ্ছে না। তো আমরা সংবিধান প্রণেতাকে যে অপমান করেছেন এই ঘটনা তো সত্যি, এটা তো ক্লিপিং, এটা তো রাজ্যসভায় সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং আমরা সংবিধানকে শ্রদ্ধা করি। সংবিধান প্রণেতাকে যদি বলা হয় এই ধরনের শব্দ তার ব্যবহার করা হয়, তাকে অপমান করা হয়, কটূক্তি করা হয়, বিজেপির অমিত শাহ যদি করেন, আমরা একটি রাজনৈতিক দল হিসাবে যারা ড্রাফট কমিটিতে ছিলেন, সেই আলাদি আয়ার, আম্বেদকরকে শ্রদ্ধা বা অশ্রদ্ধা, আজকে যে মানুষটা দিন আনে দিন খায়, যে মানুষটা দলিত সম্প্রদায়ভুক্ত, তার কাছে আম্বেদকর তার হৃদয়ে, তার শ্রদ্ধার জায়গায়। অমিত শাহ কি বললেন বা বিজেপি কংগ্রেস কি বললো তার কাছে কিছু যায় আসার কথা নয়, তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তার দিন আনা দিন খাওয়া মানুষটার সমস্যা নিয়ে। আপনারা প্রত্যেকেই তো তাহলে সেই একই ইস্যুতে একই ট্র্যাকে চলে গেলেন, আলাদাটা কোথায় রইল? না না, আমরা তো প্রতিবাদটা, একটা ঘটনা হয়েছে সেখানে আমরা আমাদের দলের তরফ থেকে ব্লকে ব্লকে, টাউনে টাউনে প্রতিবাদ, কিন্তু আমাদের পার্লামেন্টের মেম্বাররা তো চেয়েছিলেন পাবলিক ইস্যুতে আলোচনা করতে। তো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, সে এরকম একটা ঘটনা বিজেপি ঘটিয়েছে, এরকম একটা মন্তব্য করেছে, অপমান করেছে, তার বিরুদ্ধে কলকাতাতে বা বাংলাতে আমরা আমাদের যেখানে যেখানে সংগঠন আছে, ব্লক লেভেলে, টাউন লেভেলে, আমরা আন্দোলনটাকে ওয়ার্ড লেভেলেও করতে চাইছি। কিন্তু তার সেই ইস্যুতে আমাদের আন্দোলন চলবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে পার্লামেন্টায় যেটা আপনি বলছেন 2.5 মিনিটে লক্ষ টাকা খরচা হয়, সেই নতুন সংসদ তৈরি করা হলো, পার্লামেন্ট তৈরি করা হলো, সেই পার্লামেন্টে যদি মারামারি করে পাবলিক ইস্যুকে আলোচনা করতে না দেওয়া হয়, সে কথাটাও তো আমরা বারবার বলেছি। আমরা যেরকম, আমরা প্রণম্য ব্যক্তিত্ব আমাদের আম্বেদকরজিকে আমরা শ্রদ্ধা জানাই, তার বিরুদ্ধে যা মন্তব্য হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, ঠিক একইভাবে আমরা পাবলিক ইস্যুতে যাতে পার্লামেন্টে আলোচনা হয় সেটাও তো আমরা চাইছি। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এটা এক্সপেক্ট করব যে সংসদে আলোচনা করতে দেয়া হোক, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে দেয়া হোক। আমরা ভোট দিয়ে রাজনৈতিক নেতাদের ওখানে পাঠিয়েছি আমাদের কথা বলার জন্য, আপনাদের ন্যারেটিভ সেট করার জন্যে নয়, আপনাদের রাজনৈতিক খেউর করার জন্যে নয়। এই দাবিটা আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে এক্সপেক্ট করব না। বেশ কিছু ইস্যু হারিয়ে গেছে, সেই ইস্যুতেও কিন্তু আজকে কেউ কোনো দল তারা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে সেটা পার্লামেন্টে এনেছিলেন। দু একটা ইস্যু তার মধ্যে সামনে এসেছে, কি সেগুলো আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। ইস্যু, আম্বেদকর ইস্যুতে রক্তারক্তি, মোদ্দা কথা এই ছিল শীতকালীন অধিবেশনের সামারি। তার আগে সংবিধান নিয়ে প্রায় 16 ঘন্টা আলোচনা হয়েছে, রাজ্যসভায় 17 ঘন্টার, যার ফলশ্রুতি এই আম্বেদকর ইস্যুতে তরজা। সংসদে গোত্তা খেয়ে পড়ে মানুষের কথা, মানুষের দাবি। 25 নভেম্বর শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলো শুক্রবার। এই অধিবেশন থেকে আমরা কি পেলাম, দেশের সাধারণ মানুষ কি পেল, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে চতুর্দিকে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানাচ্ছেন, এবারের সংসদ অধিবেশন যেভাবে শেষ হয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। লোকসভায় সর্বমোটের হিসেবে কাজ হয়েছে 54%, রাজ্যসভায় 40%। তারপরেও শীতকালীন অধিবেশনের শেষের দিনেও সংসদে এই তরজার ছবি। সংসদের অপমান চলবে না, পোস্টার হাতে সংসদে বিক্ষোভ দেখায় বিজেপি। আম্বেদকরের অপমান ও সার পদত্যাগের দাবিতে পাল্টা সংসদ চত্বরে কংগ্রেস, আলাদা করে তৃণমূল সরব আম্বেদকর ইস্যুতে। তারই মাঝে দেখা মিলল মণিপুরের 2 সাংসদের। আপনাদের কথা বলার জায়গা পেলাম না, দুঃখিত। মণিপুরবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন সে রাজ্যেরই কংগ্রেস সাংসদ। I tried to raise this issue, but I couldn't get a chance.
I tried it. Some of our adjourns, some of them I don't know why. Because though I've submitted the paper so early, people, who submitted paper after me also they get it. So I'm discovering how this parliament function was, but I feel a little disheartened, but I can understand. There are issues where, things should have been, taken in the right direction, but they are trying to subvert these entire issues. কৃষকদের দাবি দাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্তি জারি। পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে সংযুক্ত কিষাণ মোর্চা নেতা জগজিৎ সিং ধালেওয়াল গত 20 দিন ধরে অনশনে, কিন্তু সংসদ তা নিয়ে চুপ। প্রতিবাদ জানিয়েছে আম আদমি পার্টি। इस देश का किसान जिस प्रकार से आज भूख हड़ताल पे बैठने के लिए मजबूर हो गया है, ये दिखाता है कि हम लोगों ने जय जवान जय किसान का नारा तो बहुत बार सुना, लेकिन ये सरकार उस नारे को लागू करने में पूरी तरीके से फेल हो गई है। সাংবিধানিক অধিকারের ফাঁক ফোকর নিয়ে সুর চড়েছে, কিন্তু তা নিয়ে আলোচনা কোথায়? সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, যে আলোচনার শেষে আম্বেদকর বিতর্ক, ধাক্কাধাক্কি, রক্তারক্তি। আম্বেদকরকে নিয়ে তরজাকে অবশ্য সদর্থকভাবেই দেখতে চাইছেন দলিত রাজনীতির অন্যতম মুখ আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। अगर भारतीय जनता पार्टी सच में बाबा साहब अम्बेडकर का दिल से सम्मान करती है तो उनके सपनों पर भी काम करे। उनके नाम पर जो कमजोर वर्गों के गांव, दलित पिछड़ों के, आदिवासियों के, उनको अम्बेडकर ग्राम घोषित करें, उनमें सुख सुविधाएं दें। उच्च शिक्षा में स्कॉलरशिप शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब, बैकवर्ड के लोगों को दे। কিন্তু সেই সদর্থক ভাবনা আছে কার? তার বদলে কে কাকে রাজনৈতিক চাপে ফেলতে পারে? গোটা অধিবেশন কেটে গেল সেই সব নিয়ে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। শক্তিদা, এই মণিপুরের সাংসদ যিনি মণিপুর নিয়ে কথা বলার জন্য আবেদন করেছিলেন, তারপর হলো না, এই কথা না বলতে পারার দায় কার? আজকে যে কৃষক নেতাটি অনশন করছেন এই সীমান্তে, কৃষক আন্দোলন একেবারে প্রায় 1 মাস হয়ে গেল চলছে, এই কথা না বলতে পারার দায় কার? আমি তোমার এই দুটো উত্তর দেওয়ার আগে জয়ের কথা একটু বলে নিই। জয় বলল সবচেয়ে অতি দীর্ঘ বক্তব্য রেখেছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রিজার্ভেশন নিয়ে। জয় এটা ভুলে যায়, আর ইতিহাসটা পড়ে না। সেদিন বিশ্বনাথ প্রতাপ সিং কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 414টা আসন পেলাম, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। দুর্ভাগ্য, রাজীব গান্ধীর মৃত্যুর পরও সেটা প্রমাণ হলো যে রাজীব গান্ধী এই বোফোর্স কামান কেলেঙ্কারি থেকে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিল, হি ইজ নট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভড উইথ দ্য কারাপশন অফ বোফোর্স কামান। 1, 2 হচ্ছে, আমি যেটা বলতে চাই, ইতালির পেস্তা খেলেই যদি মারামারি করা যায়, তাহলে মারামারি আজকে অমিত শাহ যখন ভেঙে দেয়, হাজার হাজার লোক মারা গেছিল বাবরি মসজিদ নিয়ে, হাজার হাজার লোক। আজকে সচিন পাইলট যদি বিয়ে করে কাশ্মীরের কোনো মহামেডানকে, সেটা দোষের নয়। শক্তিদা, আমি প্রশ্ন করেছি, আমি যেটা বলতে চাই, ডেফিনেটলি আমাদের দৈনন্দিন জীবনের যা অভাব অভিযোগ, সেগুলোকে নিয়ে পার্লামেন্টই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আলোচনা করা। এবং আমার বিশ্বাস যে আলোচনা করলে সমস্যার সমাধান হতেই পারে না। আই ডোন্ট বিলিভ ইট। আলোচনা কি? বেকারত্ব। আলোচনা কি? এই কৃষকদের সাপোর্ট মানি। জয় জওয়ান জয় কিষাণ এটা কার? আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। আলোচনা কি? আজকে দেখতে হবে যে সত্যি সত্যি দৈনন্দিন জীবনে তারা আম্বেদকর, প্রান্তিক মানুষেরা আম্বেদকর বা আদানির ব্যাপারটা যত না বুঝবে, তাদের যে দৈনন্দিন বাজারে হাত দিতে গিয়ে যেভাবে হাত পুড়ছে। আপনি মানছেন তাহলে? হ্যাঁ, ডেফিনেটলি আপনি মানছেন? আমি ডেফিনেটলি মানি যে মানুষের দৈনন্দিন সমস্যাকে ভুলে। আর তৃণমূল কংগ্রেস একটা সেফ কাস্টডি মেনটেন করে। তারা কি কাস্টডি মেনটেন করে? তারা একটা কথা বলে যে আমরা ডাইরেক্টলি কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো আতাত নেই, আমরা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়ে 29টা আসনে লড়াই করে জিতেছি। আই ডু অ্যাডমিট। কিন্তু দেখতে হবে দেশের প্রধান সমস্যাটা কোথায়। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তার নিজের নিজের এজেন্ডা থাকবে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। কিন্তু যেটা তুমি বললে সব্যসাচী, যে মানুষের এক মিনিটে খরচা হয় 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকাটা কার, কাদের? দায়টা কি একা বিজেপির? না, আমি কখনো বলি না। দায়টা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, ডেফিনেটলি যারা। কিন্তু আমার যদি আজকে বলা হয়, আজকে 16 বছর জেল খেটেও
জওহরলাল নেহরুকে দালাল বলা হয়, আজকে সেই সময়ে রাজীব গান্ধীকে মৃত্যু মুখে যেতে হয়, আজকে ইন্দিরা গান্ধীকে মেরে দেওয়া হয়, তাহলে আমরা দালাল? এইটা বারবার করে প্রমাণ করতে চাই। জয়দা, না, আজকে যে কংগ্রেস এরকম ভাবে ন্যাকা কান্না গাচ্ছে, একটু মনে করেই দিই যে আজকে জি 24 ঘন্টার দর্শক যারা আছেন, সেটা হচ্ছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে বাবা আম্বেদকরের একটা পোর্ট্রেট থাকবে, সেইটা নিয়েও বিরোধিতা করেছে এই কংগ্রেস। আজকে আপনি বলবেন যে একটু আগে ইয়ে নিয়ে কথা হচ্ছিল, ভারতরত্ন নিয়ে কথা হচ্ছিল, আবার একই ইস্যুতে তোমরা বারবার কেন মানুষকে ন্যারেটিভ সেট করো? যদি এই জিনিসটা কেন তোমরা মানুষের কথা বলতে দাও না? তোমরা যে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করবে আমাদের তাতে চলতে হবে। একদমই না। এই জিনিসটা হচ্ছে যদি কংগ্রেস আজকে এই জিনিস না করতো, কংগ্রেস যদি এরকম একটা ছোট তোমরা বাবা আম্বেদকরের শ্রদ্ধা ভক্তি ঠেকা নিয়ে রেখেছো নাকি তোমরা? না না, একদম জিনিসটা বুঝতে হবে। ভিডিওটা এইভাবে যদি এডিট করে না দেয়, তোমাদের যা দায়িত্ব সেটা করো। ভিডিও নেকি কান্না এই পুরো কথাটা ব্যাপারটা আছে। কংগ্রেসের আরে হ্যাঁ, মারামারি যেটা হচ্ছে সময়ের কথা বলা হচ্ছে, ক্লিপিংসই দেখাও। আমি বলছি যে আজকে প্রশ্নটা তুমি করছো যে সাধারণ মানুষের কথা উঠছে না কেন, এই সময়টা যে চলে গেল এখানে আলোচনা হলো না কেন, সেটা কেন হলো না? আজকে যদি একা কংগ্রেসের দায়? না, আমি বলছি আজকে যদি এইরকম একটা ফেক ভিডিও কেটে এরকম পোস্ট না করা হতো, একটা ভুল বার্তা দেওয়া হতো, আমি আবার প্লিজ শেষ করতে দিন, যদি এরকম একটা ভিডিও ক্লিপকে এডিট করে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার যদি এরকম একটা প্রচেষ্টা না করো, তো আজকে এই ঘটনা ঘটতো না। আজকে যদি রাহুল গান্ধী সে আজকে ইটালিয়ান পাস্তা খেয়ে যদি ওখানে মারপিটটা না করতো, তাহলে এই ঘটনা ঘটতো না, আলোচনা হতো। কিন্তু আমি আবার বলছি, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, শেষ করতে দিন। কেন বারবার সব্যসাচী তুমি আটকাচ্ছ? আমি আবার বলছি এই জিনিসটা ইটস আ ব্লাডি হিপোক্রেসি। কেন বলছি, যারা আজকে আম্বেদকরের প্ল্যাকার্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, সেই আম্বেদকর জিকে নিয়ে কি করেছে? এই তোমার প্রশ্ন তো উত্তর দিচ্ছি, তোমার প্রশ্ন কেন আজকে সময় নষ্ট হচ্ছে, কেন তারা বাইরে দাঁড়িয়ে আছে আজকে, কেন তারা আজকে বাবা আম্বেদকরের ছবি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, সেটাই বলছি এই হিপোক্রেসিটা কেন বাইরে দাঁড়িয়ে আছে হাতে বাবা আম্বেদকরের পোস্টার নিয়ে। কিন্তু যখন ভারতরত্ন দেওয়ার প্রশ্ন উঠেছিল, তখন একটু বলে দিই, নেহেরু মারা গেছিলেন 1964। একটু জানা উচিত, সাধারণ মানুষের জানা উচিত। আমি কিন্তু এই সত্যিটা যেখানে বাজার দেওয়ার কথা বলছো, সেখানে আলোচনার সময় নেই। পরিবেশন করি না সব্যসাচী। আপনি আবার না, আমাকে তথ্য দিতেই হবে। আমি আবার বলছি, কংগ্রেস যেভাবে ভারতবর্ষের মানুষকে পুরোপুরি এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই বিভ্রান্ত থেকেই আমি ভারতবর্ষের মানুষকে বলতে চাই, দেখুন আজকে কথা বলবেন না প্লিজ। আমি বলিনি, তোমাকে বলছি না, এক সেকেন্ড আমাকে বলতে দিন। যে কংগ্রেস আজকে এত বড় বড় কথা বলছে, বাইরে আজকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, প্লিজ একটু বলে দিই ভারতরত্নের বিষয়টা। নেহেরু 1964 সালে মারা গেলেন, 1955-তে ওনার হয়ে গেল ভারতরত্ন। ইন্দিরা গান্ধী 1984 সালে মারা গেলেন, 1971-এ অলরেডি ভারতরত্ন হয়ে গেল। রাজীব গান্ধী 1991 সালে আবার 1991-তে ওনার হয়ে গেল। কিন্তু আজকে বাবা আম্বেদকরের যখন প্রশ্ন এলো, তখন কি হলো? 1956 সালে উনি মারা গেলেন, 1990 সালে যখন কংগ্রেস পাওয়ারে ছিল না, তখন সে গিয়ে ভারতরত্ন পেল। বলুন তো এই দ্বিচারিতা কেন? কংগ্রেস আজকে উত্তর দিতে পারবে না? তৃণমূল আজকে ওখানে না, আমি যত আলোচনার প্রথমে শুরুতেই বলেছি যে এখানে ভারতবর্ষের লোকসভায় যে এত টাকা খরচা করে সেখানে সাংসদদের পাঠানো হয়, তারা যদি পাবলিক ইস্যুতে আলোচনা করতে না চান, তাহলে তারা পার্লামেন্টে আমাদের রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছেন কেন? কংগ্রেস আর বিজেপি মিলে ওখানে যে মারামারিটা, যে একটা ছবিটা বেরিয়েছে, যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিটা কি আমাদের দেশের যে পিপল ইস্যুকে টাচ করে? আজ পাবলিক ইস্যুতে তারা কিছু আলোচনা করতে দেবেন না। আর আমি প্রথমেই শুরুতে বলেছি যে সংবিধান প্রণেতাকে অপমান করেছে বিজেপি, এটা দেশের মানুষ দেখেছে, এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সোমবার দিন রাস্তায় গিয়ে প্রতিবাদ করবে। সেটা ভারতীয় জনতা পার্টি অপমান করেছে সংবিধান প্রণেতাকে। আম্বেদকরের নাম করা থেকে আরো নাম বেশি করে ভগবানের নাম করলে পূর্ণ হবে।
আরে আপনি তো কথার মাঝখানে কথা বলে দিচ্ছেন। সবাই মানুষ দেখেছে যে অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে আম্বেদকরের নামে তিনি কটূক্তি করেছেন, তিনি অপমান করেছেন। সংবিধান প্রণেতাকে সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে। আপনারা না মানলে হবে? দেশের মানুষ আজকে সেটা দেখেছে এবং তার প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি। তার প্রতিবাদে আমরা রাস্তায় থেকে 3টের সময় প্রতিটি এলাকায়, প্রতিটি ব্লকে, প্রতিটি টাউনে মিছিল হবে। এক লাইন বলুন কি অপমান করেছে, উত্তর দিন। পারবেন উত্তর দিতে? উত্তর আছে। অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন, কি বলেছেন? অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে আম্বেদকরের নামে বলেছেন, এখন কিছু লোককে দেখা যাচ্ছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকরের নাম করছে, এর থেকে ভগবানের নাম করা উচিত, এই ধরনের কথা বলেছেন। আম্বেদকরকে যে কটূক্তি, যে শ্লেষাত্মক, যেভাবে সার্কাস্টিক ভাবে উনি বলেছেন, এটাতে আমরা মনে করছি যে উনি আম্বেদকরজিকে অপমান করেছেন, সংবিধান প্রণেতাকে অপমান করেছেন। আমরা ধিক্কার মিছিলের জন্য চাইছি। কি বলেছেন অমিত শাহ? অমিত শাহ পুরো কি বলেছেন যেটা রেকর্ডে আছে দেখে নেবেন। না 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 না, আমি একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর রাজাদার কাছে যে প্রশ্নটা রেখে আসবো। রাজাদা দেখুন, আমি এতক্ষণ ধরে প্রায় 45 মিনিট হয়ে গেল একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, কিন্তু ঘুরে ফিরে সেই একই, যে যার পলিটিক্যাল এজেন্ডা ন্যারেটিভ সেট করা থাকবে, তার বাইরে কেউ বেরোতে চাইবে না। অর্থাৎ এটাই ভবিতব্য, এটাই চলবে, এটাই প্র্যাকটিস, তাই তো? আপনার উত্তর খুঁজবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে। রাজাগোপাল দাকে দিয়ে শুরু করব। আমরা মণিপুর ইস্যুর কথা বললাম, আমরা বাজার যাচ্ছি, মানে বাজার চড়া, ন্যূনতম যে দাম, সেই দামের ইস্যুতে কৃষকরা তারা রাস্তায় নেমেছেন। আমরা যে দামে বাজার করি, আলটিমেটলি তো চাষি ভাই যারা আছেন তাদের কাছে তো সেই টাকা পৌঁছায় না। পড়শি দেশের ইস্যু, বাংলাদেশের ইস্যু, যেখানে আজকেও হচ্ছে এই বাংলায় জঙ্গি যোগ সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, নিরাপত্তার ইস্যু, একগুচ্ছ মানুষের ইস্যু, সেই সব নিয়ে চর্চা নেই, কিন্তু চর্চা আছে। পলিটিক্যাল ন্যারেটিভ সেট করছে যে যার মতন। রাজাদাকে দিয়ে শুরু করব, তারপরে প্রত্যেকের কাছে আসবো। আম্বেদকর ইস্যু বাদ দিয়ে কিন্তু বলতে হবে, প্লিজ রাজাদা। হ্যাঁ সব্যসাচী, আমি যেটা বলবো যে পার্লামেন্টে এবার থেকে নিয়ম করা উচিত যে সবাইকে একটা এফিডেভিট দিতে হবে যে আমি কোনো প্রসিডিংস আটকাবো। এটা হচ্ছে একটা, বা প্রত্যেক পার্টি তার ম্যানিফেস্টোতে বলবে যে আমরা পার্লামেন্ট প্রসিডিংস কোনোভাবেই নষ্ট করব না। এটা যদি তারা বলতে পারে তাহলে বুঝবো তাদের দৃঢ়তা আছে। ধরুন কেউ যদি উল্টোপাল্টা কথা বলে তখন তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা যায়, বা স্পিকারকে বলা যায় সেগুলো বাদ দিয়ে দাও। কিন্তু সেইটা না দিয়ে যদি গন্ডগোল করা হয়, তার মানে বোঝা যাচ্ছে তাদের যুক্তির অভাব আছে, তাদের কাছে গপ্প আছে, আর তাদের শক্তির দেখাবার প্রয়াস আছে। এইটা গণতন্ত্রে কখনোই চলতে পারে না। সুতরাং যারা এই ধরনের কাজ করছেন, একটা তো কনস্ট্রাকটিভ কাজে আসতে হবে। তারা বলুক তারা এই ধরনের কাজ করবে, কিন্তু সবাই তো পলিটিক্যাল পার্টি থেকে এসছে, তারা এই ধরনের এফিডেভিট দিতে রাজি আছে কিনা, বা তাদের ইলেকশন ম্যানিফেস্টোর ফার্স্ট যেটা শব্দ থাকবে, ইলেকশনে আমরা দাঁড়াচ্ছি কিন্তু পার্লামেন্ট প্রসিডিংস আমরা কোনোভাবেই আটকাবো না। আমি পার্টিরা কি রাজি আছে? যারা 3 জন পার্টি এসছে, মানুষ সেটাই জানতে চায় যে তোমরা দেশটাকে গঠন করবে। যেসব কথাগুলো আপনি বললেন, আচ্ছা একদমই বৈষ্ণবদা। দেখুন, আমরা সবসময় গঠনমূলক আলোচনা চাই। আপনি বলুন, মণিপুরের ঘটনাটা এখন একজন পার্লামেন্ট মেম্বার বলছিলেন, এত ওখানে একজন ট্রাইবাল মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ করে হাঁটানো হলো, ওখানে মহিলাদের উপর এত অত্যাচার হলো, এতদিন ধরে হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত একবারের জন্য মণিপুরে গেছেন? ওনারই তো দেশের একটা জায়গা মণিপুর, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, গেছেন? উনি ওনার দায়িত্ব পালন করেছেন। ভারতবর্ষের বেকারত্ব নরেন্দ্র মোদীর সময় 50 বছরের সর্বোচ্চ জায়গায় গেছে, উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। উনি যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী সে নিয়ে আলোচনা করেছেন। কোনোদিন একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই যে সিনিয়র সিটিজেনদের যে মেডিক্লেম বা বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো হয়েছে, যে ওষুধের যে দাম, সে দাম যে ঊর্ধ্বমুখী হয়েছে, আমাদের দেশের মানুষকে যে অর্থনীতিটাকে আজকে অসুবিধার মধ্যে মানুষ রয়েছে, ব্যাংকের টাকা
হার্ড আর্ন মানি লুট করে নিয়ে বিদেশে চলে গেছে, কোনো পাবলিক ইস্যুতে উনি আলোচনা করতে দিয়েছেন? আজ পর্যন্ত বিজেপি পার্টি কোনোদিন কনস্ট্রাকটিভ আলোচনায় গেছে? আচ্ছা, উনি রাজা গোপাল দা বললেন যে এফিডেভিট দিতে হবে, যে সংসদীয় যে আলোচনাতে কেউ ব্যাঘাত সৃষ্টি করবে না। কিন্তু যারা পজিটিভ আলোচনা করতে চায়, যারা কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায়, তারা মারামারি হট্টগোল করে, এ তো লাভের লাভ কি হবে? আমরা যে পার্লামেন্টের মেম্বারদের পাঠিয়েছি, তারা তো পার্লামেন্টে গিয়ে আমাদের কথাটা তো পৌঁছাবে, খুব সংক্ষেপে মানুষের ইস্যুটাকে তুলে ধরবেন। যেটা প্রথম থেকে সব্যসাচী তুমি প্রশ্ন করছিলে, সেটা আমি আবার বলি, কনস্ট্রাকটিভ আলোচনা একদম দরকার। এরকমভাবে টাইম ওয়েস্ট ইন দ্য পার্লামেন্ট এটা কোনোভাবেই উচিত নয়, এটা একদম করা যায় না, অ্যাড্রেস করা যায় উচিত এই ঘটনাটাকে। রাজাগোপাল বাবু যেভাবে বললেন যে এফিডেভিটের কোনো যদি এরকম বিষয় থেকে থাকে বা আসে কোনো দিন, ভারতীয় জনতা পার্টি সবার প্রথমে এই জিনিসটাকে নিয়ে তুলবে। কিন্তু অদ্ভুত আমার লাগলো দুটো জিনিস আজকে। এক, যেটা কংগ্রেস বিভিন্ন ইস্যু নিয়ে আজকে এই পুরো পার্লামেন্টের টাইমটাকে ওয়েস্ট করলো, সেইটাকে কিন্তু সমর্থন করলো তৃণমূল কংগ্রেস, আজকে টেলিভিশনের লাইভে আমরা দেখলাম। আর দ্বিতীয়, যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে বলছেন যে প্রান্তিক মানুষদের কথা বলছেন, বলুন তো পশ্চিমবঙ্গের নিরিখে আমি বলছি দুটো জিনিস। এক, আবাস যোজনার যে বাড়িগুলো পাচ্ছে সেটা প্রান্তিক মানুষ, আজকে গরিব মানুষগুলো পাচ্ছে, তাদের বাড়ির ছাদ হবে, সেখানেও কিন্তু দুর্নীতি। এবং আজকে 5 লক্ষ টাকা আয়ুষ্মান যোজনা, সেটাও যদি পেত ওটা সাধারণ প্রান্তিক মানুষই পেত, গরিব মানুষ পেত। সেটা শক্তিদা খুব সংক্ষেপে আমি একটা বলি, রাজাগোপালবাবু যেটা বললেন না, যে একটা এফিডেভিট করে স্বাধিকার বঙ্গের নোটিশ করা যায়, প্রথমে জিজ্ঞেস করা উচিত ওম বিড়লা এবং ধানকার এই দুটো মেনে নেবেন তো না? সবচেয়ে বৃহৎ বক্তব্য ননস্টপ ধানকার দিচ্ছেন, ওম বিড়লা স্পিকার। আমার বক্তব্য তা নয়। একটা কথা অবশ্যই মানা উচিত, যে মানুষের দৈনন্দিন সমস্যাগুলো পার্লামেন্ট বা অ্যাসেম্বলি যেখানেই হোক, সেখানে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। আজকে মণিপুরের ঘটনাটা আমি ধরে নিচ্ছি আলোচনা করবই না, কিন্তু বাগুইআটিতে যে ঘটনাটা ঘটলো আজকে, তারপরে একটা কাউন্সিলর মানে 4 বছরের মধ্যে 5 বিঘা জমি কিনে চিলেপোতা রিসর্ট করলো, তার বাড়িতে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হলো, আজকেও বাগুইআটি পিএস অ্যারেস্ট করতে পারছে না। এরপরে এই জিনিসগুলো যদি চলতে থাকে, তাহলে আমরা বিচারটা চাইবো কোথায়? আচ্ছা, একদমই বিচার চাইবো কোথায় এবং আমাদের কথা বলবে কারা? এই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, এই প্রশ্ন দিয়ে শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।